নমস্কার, জয়গুরু। আজকে আমি আপনাদের সামনে একটা গল্প বলবো। গল্প হলেও সত্যি, স্বপ্ন ও সত্যির মিলন ক্ষেত্র। আমি আজকে যেটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে স্বপ্ন ও বাস্তব, পিতা পুত্রের অবিশ্বাস্য লীলা। একটা স্বপ্ন ও বাস্তবের মেলবন্ধনের কাহিনী আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। বলবো পিতা পুত্রের একটা অদ্ভুত অবিশ্বাস্য লীলার কথা। শুনে আপনাদের গাঁজাখুরি গল্প বলে মনে হবে, হতে পারে, কারণ আমাদের অবিশ্বাসী সন্দেহপ্রবণ মন। তবে এই যে স্বপ্ন ও বাস্তবের মেলবন্ধনের কাহিনীর কথা বললাম পিতা পুত্রের লীলার কথা, তা কারো মুখে শোনা কোনো গল্প বা ঘটনা নয়, তা প্রত্যক্ষ করেছি আমার জীবন দিয়ে। আমি আপনাদের সামনে যা কিছু বলার চেষ্টা করি সবটাই নিজের জীবনের অভিজ্ঞতা উপলব্ধির উপর দাঁড়িয়েই আমি আপনাদের সামনে চেষ্টা করি যুক্তির উপর দাঁড়িয়ে, লজিকের উপর দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য বিষয় তুলে ধরার, এবং চেষ্টা করি আপনাদের কাছে যাতে আপনাদের মনের মধ্যে প্রশ্নের ঝড় ওঠে। তাই আজকে আমি যে কথাটা বলবো সেটা কারো মুখে শোনা গল্প নয়, আমার ছেলে মেয়ের সমস্যা নিয়েই এই কাহিনী। যাই হোক, আপনারা শুনুন, তারপর আপনারা নিজেরাই বলুন এর মধ্যে কতটুকু লজিক আর কতটুকুই বা ম্যাজিক আছে বা মিরাকেল আছে। সেই যে 2016 সালে প্রথম তার সঙ্গে, অর্থাৎ শ্রী শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেবের সঙ্গে সাক্ষাৎ ও দীর্ঘ আলাপ হয়েছিল। সেই সময় থেকে আজ 2024 সাল পর্যন্ত 10 বছর কতবার যে তার কাছে গিয়েছি নিজের ও ছেলেমেয়ের পড়াশোনা, চাকরি, ব্যবসা ইত্যাদি নানা সমস্যায় পড়ে তার হিসেব নেই। তারও আগে যা কিছু আমরা নিবেদন করতাম শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করতাম। তারপর একটা সময় আসে যখন আমরা বর্তমান আচার্যদেবের কাছে নিবেদন করা শুরু করি। সেই নিবেদনের একেবারে প্রথম দিকের একদম যে ঘটনাটা আমি বলবো সেটা 2016 সালের একটা ঘটনা। তো প্রতিবার তার কাছে সমস্যা নিবেদনের পর যে বিপদ, সেই বিপদের মধ্যে পড়ে যখন বিশ্বাস শক্তি হারিয়ে ফেলেছি, সেই হারিয়ে যাওয়া অবস্থার মধ্যেও উঠে দাঁড়িয়ে লড়াই করার শক্তি পাওয়ার জন্য তিনি আমাদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে খুঁজে ফিরিয়ে দিয়েছেন। আর কত বিপদের সঙ্গে লড়াই করার, বিপদকে অতিক্রম করার শক্তি যে ফিরে পেয়েছি আমি ও আমার ছেলে মেয়ে এই 10টা বছর, তা যদি আজ স্বীকার না করি তাহলে শ্রী ঠাকুরের বাণীটা আমার
ও আমার ছেলেমেয়ের জন্য প্রযোজ্য। শ্রী ঠাকুর বলেছেন, অকৃতজ্ঞ বেঈমানকে ঝেঁটিয়ে তারাও এক ধমকে। আর বেঈমানি, অকৃতজ্ঞতা রক্তে থাকে। আগামী দিনগুলিতে এই 10 বছরে বিগত সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত কি কি শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে দিয়ে শ্রী ঠাকুরের দয়া পেয়েছি, শ্রী ঠাকুরকে আচার্যদেবের মধ্যে উপলব্ধি করেছি, তা পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আজ শুধু 2016 সালের একটা ঘটনার কথা বলি। সেবারও গিয়েছিলাম প্রতিবারের মতো ঠাকুরবাড়ি। প্রতিবারের মতো সেবার গিয়েছিলাম ছেলেমেয়ের দুজনের নতুন আর এক জায়গায় চাকরিতে জয়েন করার কথা শ্রী শ্রী বাবাই দাদার কাছে নিবেদনের উদ্দেশ্যে। কিন্তু সন্ধেবেলায় গিয়ে যখন পৌঁছলাম তখন শ্রদ্ধেয় শান্তিদার কাছে খবর নিয়ে জানলাম শ্রী শ্রী বাবাই দাদা সেদিনই বেরিয়ে গেছেন বাইরে কলকাতার উদ্দেশ্যে। এক ঝটকায় মনটা ভেঙে চুরমার হয়ে গেল। হতাশা আর অবসাদে ঢেকে গেল শরীর মন। ছেলে মেয়ে অস্থির হয়ে পড়ল, কি করবে বুঝে উঠতে পারছে না। কান্না ভেজা গলায় মেয়ে আমার বলল, বাবা কি হবে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। ছেলে চুপ করে আছে, কোনো কথা বলছে না। কারণ এখান থেকে ফিরে গিয়েই সিদ্ধান্ত নিতে হবে ছেলে মেয়ে দুজনকেই নতুন জায়গায় তারা জয়েন করবে কি করবে না। স্ত্রী ছেলে মেয়েদের আশ্বাস দিয়ে বলল, চিন্তা করিস না, কোনো বাড়ি খালি হাতে ফিরে যায়নি, এবারও ঠাকুর একটা নিশ্চয়ই ব্যবস্থা করে রাখবে। বরাবরই আমার স্ত্রীর বিশ্বাস একটু গভীর। সে সময় আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে নিবেদনের পরিবর্তে শ্রী শ্রী বাবাই দাদার কাছে সমস্ত কিছু নিবেদন করতে হতো। তাই স্ত্রীর কথা শুনে মনে মনে নিজেকে নিজে প্রশ্ন করলাম, যে মানুষটার কাছে নিবেদন করব সেই মানুষটাই যখন নেই তখন কাকে আর নিবেদন করব? যাই হোক, ঠাকুর, বড় মা ও বরদা প্রণাম করে এসে উঠলাম সেন্টিনারিতে। সেখানে এসে নাম অ্যাড্রেস এন্ট্রি করে নির্দিষ্ট ঘরে এসে বসলাম। শ্রী শ্রী বাবাই দাদা নেই শুনে আর কারো কিছু খেতে ইচ্ছে করল না। সঙ্গে যা ছিল তাই সামান্য খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুম এলো না। এমনভাবে রাত কেটে গেল। ঘড়িতে তখন ভোর 4:30, কিন্তু তখনও অন্ধকার। মেঘলা আকাশ, ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। সেন্টেনারির দোতলার বারান্দায় দাঁড়িয়ে চেয়ে আছি বাইরের রাস্তার দিকে। কিছুক্ষণ পর জোরে বৃষ্টি নামল। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে ছুটে যাচ্ছে রাস্তা দিয়ে ট্রাক। ট্রাকের আলোয় বৃষ্টির ধরনটা চোখে ধরা পড়ছে। বাইরে ফাঁকা, কেউ কোথাও নেই। একটানা শুধু বৃষ্টির শব্দ। মনের ভেতরটা বড় অস্থির হয়ে রয়েছে। হালকা বাতাস বইছে, চোখে মুখে এসে বাতাস তার ঠান্ডা হাত বুলিয়ে দিয়ে যেন শুষে নিচ্ছে দুশ্চিন্তাযুক্ত ক্লান্তির মেঘ।
মনে হলো যেন আমি স্পষ্ট শুনতে পেলাম ওই বৃষ্টি ঝরা আলো আঁধারি ভোরের আকাশে প্রভু যেন বাতাস হয়ে এসে কানে কানে বলে গেল, চিন্তা কিস বাত কি, হাম হ্যায় না। আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিলাম রাস্তা ও আশপাশের গাছগাছালি, বাড়িঘর ও আকাশের দিকে। কখন যে পাশে এসে দাঁড়িয়েছে ছেলে মেয়ে বুঝতে পারিনি। ওদের ডাকে সম্বিত ফিরে পেলাম। বাবা, কি হবে? বৃষ্টি যে পড়েই চলেছে, উৎকণ্ঠা গলায় কথা বলল মেয়ে। আমি চেয়ে দেখলাম মেয়ে আমার খুবই চিন্তিত, কারণ আজ যদি সকালে বেরোতে না পারি তাহলে কাল বাড়ি ফিরে যাবার দিন। খালি হাতে ফিরে যেতে হবে এবার ঠাকুর বাড়ি থেকে। যদিও আগে আমরা জেনে গেছি যে শ্রী বাবাই দাদা নেই। যাই হোক, ছেলে বলল, বাবা, প্রার্থনার সময় হয়ে গেছে, আর বাইরেও বৃষ্টি পড়ছে জোরে, আজকে আর যাওয়া হবে না, ঘরে চলো। আমি ছেলের মুখের দিকে তাকিয়ে সম্মতি জানিয়ে ঘরে প্রবেশ করে বিছানার উপর বসে পড়লাম। আর তার কিছুক্ষণ পরেই ভেসে এলো ঠাকুরবাড়ির সমবেত প্রার্থনা। সত্যি বলতে কোনো লজ্জা নেই, প্রার্থনায় মন বসছিল না। শুধু মনে মনে ভাবছিলাম আর প্রার্থনা করছিলাম, ঠাকুর, বৃষ্টি থামিয়ে দাও। প্রার্থনার শেষে যেন মন্দিরে অন্তত যেতে পারি। একসময় প্রার্থনা শেষ হলে আমরা বাইরে বারান্দায় এসে দাঁড়ালাম। দেখলাম বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ বাদল মেঘে ঢেকে আছে। আমরা সবাই ঘরে তালা দিয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে দেখলাম এই ভোরের বৃষ্টি ভেজা রাস্তায় লোক সমাগম কম। আমরা আশ্রমের গেট পেরিয়ে সোজা হেঁটে চললাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার কাছে যাচ্ছি কিছুই জানা নেই, কারণ বাবা দাদা তো আজ দর্শন দেবে না। মন্ত্রমুগ্ধের মতো এক অমোঘ টানে আমরা তিনজনে এগিয়ে চলেছি। স্ত্রী সঙ্গে নেই, সে অনেক আগেই প্রার্থনা শেষ হতেই বেরিয়ে পড়েছে বাবাই দাদা বসবেন কিনা তা জানবার জন্যে। আশা যদি বসেন। যাই হোক, মেমোরিয়ার পাশ দিয়ে যাবার সময় ছেলে বলল, বাবা, কাল একটা স্বপ্ন দেখলাম। সঙ্গে সঙ্গে মেয়েও বিস্ময়ে বলে উঠল, তুই দেখেছিস? আমিও স্বপ্ন দেখেছি। তুই আগে বল, তারপরে আমি বলবো। ছেলে বলে চলল তার স্বপ্নের কাহিনী। আমি বললাম, চল আগে ঠাকুর প্রণাম করে আসি। ঠাকুর, বড় মা, বড়দা প্রণাম সেরে এগিয়ে চললাম উদ্দেশ্যহীনভাবে। ছেলে শুরু করলো তার স্বপ্নের কথা। প্রথমে আমি স্বপ্নে দেখা গল্পে মন দিতে পারছিলাম না। মন পড়ে রয়েছিল অন্য এক জায়গায়। শুধু মন বলছিল, ঠাকুর, কি হবে, কি করব ঠাকুর? হঠাৎ মনটা আটকে গেল এক জায়গায়। ছেলে আমার সঙ্গে পাশ দিয়ে যেতে যেতে বলছে, বাবা, ওই জায়গায়, ওই জায়গায়। মুখ ঘুরিয়ে বললাম, কি ওই জায়গায়? ছেলে বলল,
এই যে এতক্ষণ বললাম তুমি শোনোনি? আমি একটু লজ্জা পেয়ে গেলাম, লজ্জিত হয়ে বললাম, না মানে ছেলে বলল, ও বুঝেছি। আমি বললাম, বল না কি বলছিলি? আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, তাই। এই জায়গায় কি হয়েছে? ছেলে বলল, কাল রাতে স্বপ্ন দেখলাম ঠিক এই মেমোরিয়ার পাশ দিয়ে আমি বাবাই দাদার সঙ্গে হেঁটে যাচ্ছি। বাবাই দাদা আমাকে খুব বকছে, জোরে ধমক দিয়ে বলছে, কোথাও যেতে হবে না, এখন যেখানে আছো সেখানেই থাকো, চুপ করে মুখ বুজে সেখানে কাজ করো মন দিয়ে। কেন, এখানে কি ভালো লাগছে না? এখানে কি হয়েছে? এখন কোথাও চেঞ্জ করার দরকার নেই। আমি ছেলের মুখে এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। ছেলে কি বলছে? উৎসাহে, আনন্দে, বিস্ময়ে আমি আবার শুনতে চাইলাম স্বপ্নের বিষয়। ছেলে আবার বলল স্বপ্নে দেখা ঘটনার কথা। বলল, আমি বারবার নানাভাবে কোম্পানি চেঞ্জ করার মনোভাব প্রকাশ করায় বাবাই দাদা রেগে গেলেন। আমি চুপ করে গেলাম। তারপর পিঠে তার হাত রেখে হাঁটতে হাঁটতে খুব নিচু স্বরে মিষ্টি করে বললেন, এখানেই থাক, কোথাও এখন যাবার দরকার নেই, যা হবার এখানেই হবে, ভালো হবে। বাবাই দাদার কোমল হাতের স্পর্শে শরীরে শিহরণ খেলে গেল। মনে হলো 1000 ভোল্টের বিদ্যুৎ যেন বয়ে গেল শরীরের শিরায় শিরায় এক লহমায়। চমকে মুখ তুলে তাকালাম বাবাই দাদার মুখের দিকে। দেখলাম স্মিত হাস্যে তিনি আমার দিকে তাকিয়ে আছেন, আর হাসিতে ঝরে পড়ছে 1000 চাঁদের আলোর ঝর্ণা। আর তখনই ঘুমটা ভেঙে গেল। এক নিঃশ্বাসে কথাগুলি বলে থামল ছেলে আমার। আমি অবাক হয়ে শুনছিলাম কথাগুলি। মনে মনে ভাবলাম, একেই কি বলে ডিভাইন ডিকটেশন? তারপর আর কিছু ভাবতে পারলাম না। মনে মনে খুব খুশি হলাম। যাক, ঠাকুর মুখ তুলে অন্তত চেয়েছে, ঠাকুর শুনেছে আমার প্রার্থনা। আজ আর কিছু হোক না হোক, বাবাই দাদার দর্শন পাই আর নাই পাই, চাকরির ব্যাপারে ছেলে আমার সিদ্ধান্ত পেয়ে গেছে। সিদ্ধান্তহীনতায় আর আমার ছেলেকে ভুগতে হবে না, বা ভুল সিদ্ধান্ত নেওয়ার হাত থেকে ছেলে আমার বেঁচে গেল। ঠাকুর আমার প্রার্থনা শুনেছেন। চলতে চলতে দুহাত জোর করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। আর তখনই কানের পাশ দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসে ভর করে কে যেন বলে গেল, যার জীবনে যত ভুল কম, তার জীবনে তত সুখ বেশি। আমরা তখন চিড়িয়াখানার পাশ দিয়ে হেঁটে চলেছি বাবাই দাদা যেখানে দর্শন দেন সেখানের উদ্দেশ্যে। যদি হঠাৎ দর্শন দেন এই আশায়। তখন যেতে যেতে মেয়েকে বললাম, তুই কি স্বপ্ন দেখেছিস? মনের মধ্যে লাড্ডু ফুটে চলেছে অনবরত, যদি এমন কিছু মেয়ের বেলায়ও হয় সেই লোভে। মেয়ে তার ভাইয়ের মুখের দিকে বিস্ময়ে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই। মনে মনে আমি ভাবলাম, কি ব্যাপার? তাহলে কি ভাইয়ের কথা বিশ্বাস করতে পারছে না মেয়ে? মেয়ে আমার বিস্ময়ে জোরে চেঁচিয়ে ছেলেকে বলে উঠল, তুই সত্যি বলছিস? ছেলে বলল, হ্যাঁ, মিথ্যা কথা বলবো কেন? ভাইয়ের কথা শুনে আনন্দে চেঁচিয়ে উঠে মেয়ে বলল, বাবা, আমাকেও বাবাই দাদা বলেছে, কিন্তু আমাকে বকেনি। আমি বিস্ময়ে বলে উঠলাম, তাই নাকি? কি বলেছে বল বল। আমার আর ধৈর্য ধরল না। আমি মেয়েকে বলে উঠলাম, মেয়ে আমার আনন্দে যা বলল তাতে আমার মাথা ঘুরে গেল।
বাবাই দাদা দুজনকেই তাদের সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। যদি বিশ্বাস করি তাহলে যে সমাধান তিনি সামনে উপস্থিত থেকে দিতেন সেই সমাধান তিনি দিয়েছেন স্বপ্নে। এর থেকে আর কি বড় আশীর্বাদ হতে পারে আমাদের জীবনে বাস্তবে। মেয়ে বলতে লাগলো, আমি বাবাই দাদাকে নতুন কাজের জায়গায় জয়েন করার অফার গ্রহণ করব কি না জিজ্ঞেস করলাম। বাবাই দাদা ওই নতুন কোম্পানি সম্পর্কে জানতে চাইলেন বিস্তারিত। আমি ইউনাইটেড ওয়ার্ল্ড সম্পর্কে, কাজের সম্পর্কে, স্যালারি সম্পর্কে সব বললাম। সব শুনে তিনি হাসি মুখে সম্মতি দিলেন ইউনাইটেড ওয়ার্ল্ডে জয়েন করতে। আমি চুপ করে শুনছিলাম কথাগুলি। আমার কথা বলতে বলতে চিড়িয়াখানার পাশ দিয়ে হেঁটে চলেছি, একটা ঘোরের মধ্যে দিয়ে যেন চলেছি আমি। এও কি সম্ভব? এইভাবেও কি সমাধান পাওয়া যায়? চারপাশে ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছে। ঠান্ডা বাতাস মন, প্রাণ, দেহ সব জুড়িয়ে দিচ্ছে। ভোরের আলো তখনও মেঘলা আকাশের জন্য ফুটে উঠতে পারছে না। মুখের ওপর হালকা হাওয়া হাত বুলিয়ে দিচ্ছে, সঙ্গে পুষ্পবৃষ্টির মতো ঝিরঝিরে বৃষ্টি ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে এসে চোখে মুখে পড়ছে। একটা হালকা আলো অন্ধকারের চাদর যেন গোটা আশ্রমটাকে ঘিরে রেখেছে। চারপাশের গাছগাছালির ভিড়ে আলো আঁধারে ঠান্ডা নিস্তব্ধ পরিবেশ যেন রূপকথার রাজ্যে নিয়ে এসেছে আমাদের। মনে হচ্ছে আমি যেন স্বর্গের বুকে হেঁটে বেড়াচ্ছি। আমি হাঁটছি না, আমায় যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে। এই ঘোর লাগা অবস্থাটা যেন চেপে বসছে ক্রমশ। আমার এইরকম চলা দেখে ছেলে বলল, বাবা তোমার শরীর খারাপ লাগছে? আমি থতমত খেয়ে বলে উঠলাম, না না, আমি ঠিক আছি। ঠিক সেই সময় হঠাৎ পাশ দিয়ে একটা এনফিল্ড বাইক হুশ করে বেরিয়ে গেল। মেয়ে সেদিকে তাকিয়ে উত্তেজনায় বলে উঠল, বাবা বাবা, অবিন্দাদা গেল, অবিন্দাদা গেল। আমি কথাটা শুনে থতমত খেয়ে গেলাম। চমকে বলে উঠলাম, কোথায় কোথায়? দেখলাম বাইকটা গোশালার সামনে দিয়ে এসে আমরা যেদিকে হেঁটে চলেছিলাম ঠিক তার উল্টো দিক দিয়ে গোশালার পাশ দিয়ে এসে ফোয়ারার দিক দিয়ে গিয়ে আমাদের পাশ দিয়ে চলে গেল। তারপর রাস্তার বাঁ পাশের শ্রী ঠাকুরের যে সুইমিং পুল, সেই সুইমিং পুলের পাশ দিয়ে পিছনে ভিতরে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো। আমি বললাম, ঠিক দেখেছিস তো? ছেলে তার উত্তরে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ বাবা, অবিন্দাদাই গেল। মুখ ঘুরিয়ে দেখলাম রাস্তার ভিতরের ওই ফাঁকা জায়গায় গাছের নিচে বাইকটা দাঁড় করিয়ে বাইকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অবিন্দাদা। মনে হলো কারো জন্য বুঝি অপেক্ষা করছে। আমি তখন দ্বিধাগ্রস্ত, অবিন্দাদার কাছে যাব কি যাব না, কি করব বুঝে উঠতে পারছিলাম না। মনে মনে ভাবলাম, ঠাকুর তুমি এত দয়াময়, তুমি কি আমার প্রার্থনা শুনেছ? বাড়ি থেকে আসার সময় এবং এখানে এসে গতকাল বাবাই দাদার শরীরের কারণে দর্শন না দেওয়ার কথা জানতে পেরে যা ভেবেছিলাম, ঠাকুরের কাছে যা প্রার্থনা করেছিলাম, এটা কি তারই ইঙ্গিত? মনে মনে ভাবছি, যাব, কাছে যাব। এই ভোরের আলো আঁধারির চাদরে ঢেকে থাকা মেঘলা আকাশের নির্জন ফাঁকা জায়গায় অবিন্দাদা দাঁড়িয়ে আছেন একলা। কাছে পিঠে কেউ কোথাও নেই, রাস্তা দিয়েও কেউ যাচ্ছে না। আমি অবাক হয়ে স্থির দাঁড়িয়ে রইলাম দূর থেকে অবিন্দাদার দিকে চেয়ে। মনে মনে একটা লজ্জাও লাগছিল, কি জানি তিনি কি মনে করছেন।
আমাদের দিকে চেয়ে আছেন তিনি। একটা রহস্যময় পরিবেশ যেন মুহূর্তে তৈরি হয়ে গেল। মনের মধ্যে তোলপাড় হতে লাগলো, এত ভোরে কেন তিনি এখানে, কেন তিনি? এখন কি করব এই কথা ছেলে মেয়েদের বলাতে তারাও বুঝে উঠতে পারছিল না কি করবে, কি বলবে। দেখলাম অবিন দাদা স্থির দাঁড়িয়ে আছে ওই গাছের আলো আধারি ছায়ায়। একবার দেখলাম মুখ ঘুরিয়ে যেন আমাদের দিকে তাকালো। আমি আর কোনো কিছু না ভেবেই অনেকটা নেশাগ্রস্তের মতো ছেলে মেয়েদের নিয়ে হেঁটে চললাম অবিন দাদার দিকে। যা হবে হোক, ঠাকুরের এইটাই ইচ্ছা, নইলে এই সময় প্রাকৃতিক পরিবেশে তিনি এখানে এলেন কেন? তবে কি আমার প্রার্থনা পূরণ করে দিলেন দয়াল ঠাকুর? তাঁর ইচ্ছাই আমার ইচ্ছা। এইভাবে আমি ব্যাপারটাকে মনে মনে ব্যাখ্যা করে নিলাম। তারপরে এই ভেবেই এগিয়ে গেলাম ছেলে মেয়েদের নিয়ে। কাছে গিয়ে প্রণাম করলাম, তারপর উঠে দাঁড়িয়ে বললাম, এরা আমার ছেলে মেয়ে। বাবাই দাদার কাছে এসেছিলাম ছেলে মেয়ে চাকরি সংক্রান্ত বিষয়ে কি করবে সেই সম্পর্কে আশীর্বাদ নিতে, কিন্তু এসে শুনলাম বাবাই দাদা শরীরের কারণে দর্শন দেবেন না, তিনি নেই। তাই কি করব বুঝতে পারছি না। প্রতিবার তার কাছে ওরা নিবেদন করে। আজ ছেলে মেয়ে খুব হতাশ হয়ে পড়েছে, খুব চিন্তাগ্রস্ত। তাই আপনার কাছে এলাম, আপনি যদি ওদের সমস্যাটা একটু যদি শোনেন। অবিন দাদা হাসি মুখে বললেন, হ্যাঁ, বাবার শরীরটা একটু খারাপ, তাই কদিন দর্শন দেবেন না। কলকাতায় গেছেন, কদিনের মধ্যেই ফিরে আসবেন। তারপর খুব মিষ্টি করে ছেলে মেয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, কি হয়েছে? অবিন দাদার মুখের হাসির দিকে চেয়ে মনে হলো এই আলো আঁধারি মাঝে হাজার সূর্যের জ্যোতি যেন ঝরে পড়ছে। মুহূর্তে যেন অন্ধকার কেটে আলোয় ঝলমল করে উঠল চারপাশ। অবিন দাদার প্রশ্নের উত্তরে আমি মেয়েকে দেখিয়ে বললাম, ও বাবাই দাদাকে ওর চাকরির সমস্যার কথা বিস্তারিতভাবে আগে জানিয়েছিল। ও যেখানে বর্তমানে কাজ করে সেখানে যেতে আসতে 6 ঘন্টা সময় লাগে, ক্লান্ত হয়ে পড়ে। বাবাই দাদা সব শুনে মেয়েকে আশীর্বাদ করে বলেছিলেন সব ঠিক হয়ে যাবে, ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে, নির্ভর করতে। বাবাই দাদার আশীর্বাদের পরেই ইউনাইটেড ওয়ার্ল্ড থেকে সেখানে জয়েন করার জন্য অফার এসেছে। আর কদিন পরেই 1 আগস্ট থেকে জয়েন করতে বলেছে। তাই এসেছিল বাবাই দাদাকে জানাতে সেখানে জয়েন করবে কি না। কিন্তু এসে জানতে পারল বাবাই দাদা দর্শন দেবেন না। তাই আপনি যদি বলেই চুপ করে গেলাম। শুধু মেয়েকে বললাম, তুই বল। মেয়ে চোখের জল মুছে বলল, আমি এখন যেখানে কাজ করি সেখানে যেতে আসতে 6 ঘন্টা লাগে, খুব কষ্ট হয়। বাবাই দাদাকে কষ্টের কথা সব জানিয়েছিলাম, আমি আর পারছি না। যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, 6 ঘন্টা লেগে যায়। বাবাই দাদা সব শুনে বলেছিলেন, এইভাবে কন্টিনিউ করলে জীবনী শক্তি কমে যাবে। তখন আমি বলেছিলাম, আপনি আশীর্বাদ করুন যেন আমি কাছাকাছি পেয়ে যাই। বাবাই দাদা বলেছিলেন, ঠিক আছে, চেষ্টা করো, ঠাকুরের প্রতি বিশ্বাস রাখো। বাবাই দাদা আশীর্বাদ করেছিলেন গত মাসে, আর তারপরেই আমি কোনো যোগাযোগ না করা সত্ত্বেও ইউনাইটেড ওয়ার্ল্ড থেকে অফার এসেছে সেখানে জয়েন করবার জন্য।
তাই আমি জয়েন করব কি না বাবাই দাদাকে জানাতে এসেছিলাম, কিন্তু বাবাই দাদা এই পর্যন্ত বলে মেয়ে আমার চুপ করে গেল। তারপর বলল, আমি জয়েন করব। তখন অবিন দাদা মেয়ের কাছে জানতে চাইলেন চাকরি সংক্রান্ত যাবতীয় বিষয়। মেয়ে ইউনাইটেড ওয়ার্ল্ড সম্পর্কিত বিষয় ও কাজের বিবরণ, ডিপার্টমেন্ট, পজিশন, মাহিনা, বাড়ি থেকে দূরত্ব, যেতে আসতে সময় ইত্যাদি সব একে একে যেমন যেমন অবিন দাদা জানতে চাইলেন, ঠিক তেমনি তেমনি মেয়ে তার কাছে সমস্ত কিছু বিস্তারিতভাবে তুলে ধরল। আমি আর আমার ছেলে ওদের কথার মাঝে পাশে দাঁড়িয়ে সব শুনলাম। আমি অবাক হয়ে মনে মনে ভাবছিলাম, এই অল্প বয়সে, মাত্র 16 বছর বয়স, এই 16 বছর বয়সে একজন কত পরিণত হলে, কত মেধার অধিকারী হলে চাকুরি সংক্রান্ত এত নিখুঁত আলোচনা করতে পারে, কত আত্মমগ্ন স্থির হলে, কত শারীর মানুষ ও আত্মিকতায় মিশে জমাট ক্ষীর হলে তার চেয়ে বড় বয়সে একজন চাকুরিরতা মেয়ে যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, সেই মেয়েকে সহজ নিখুঁত সমাধান দিতে পারে, তা নিজের চোখে নিজের কানে দেখলে ও না শুনলে বিশ্বাস হতো না। মেয়ের মুখে পরপর সব শুনে অবিন দাদা মেয়েকে হেসে বললেন, আপনি ইউনাইটেড ওয়ার্ল্ডে জয়েন করুন, পরে সময় মতো একবার এসে বাবাকে জানিয়ে আশীর্বাদ নিয়ে যাবেন। মেয়ের মুখে হাসি ফুটে উঠল। অনেক দিন পর মেয়েকে এমন নির্মল হাসি হাসতে দেখে আমার মন আনন্দে ভরে উঠল, কারণ বহুদিন তাকে আমি হাসতে দেখিনি। এত পরিশ্রম হতো যে পরিশ্রমের পর সে বাড়িতে এসে আর কারোর সঙ্গে কথা বলতে পারতো না, এসে শুয়ে পড়তো আর চোখ দিয়ে তার বেরিয়ে আসতো জল। আজ এত আনন্দে তার চোখ মুখ ঝলমল করে উঠল, আমার মন আনন্দে নেচে উঠল। তারপর অবিন দাদা হাসতে হাসতে ছেলের দিকে তাকিয়ে বললেন, তোর কি হয়েছে? ছেলে একবার আমার দিকে আর একবার অবিন দাদার দিকে তাকালো, কি করবে বুঝে উঠতে সময় নিচ্ছিল। আমি ছেলেকে হাত ধরে কাছে টেনে নিলাম, বললাম, অবিন দাদাকে বল তোর কথা। ছেলে সাহস করে তার বর্তমানে যেখানে চাকরি করে সেই সময় যখন সে নিবেদন করছে, সেই ফ্রেঞ্চ মাল্টি ন্যাশনাল সার্ভিসেস অ্যান্ড বিজনেস কনসাল্টিং যে কর্পোরেশন, সেই কর্পোরেশনের কোম্পানির কথা জানিয়ে অন্য আর এক আমেরিকান মাল্টি ন্যাশনাল কর্পোরেশন আইটি সেক্টরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় অবিন দাদা মুহূর্ত মাত্র চিন্তা না করেই সরাসরি বললেন, কেন? এখানে এখন যেখানে আছিস সেখানে কি খারাপ আছিস? কোনো অসুবিধা হচ্ছে? উত্তরে ছেলে যা বলল তা হলো, এখন যেখানে চাকরি করছে সেই চাকরিটা বাবাই দাদার আশীর্বাদে পেয়েছিল। চাকরিটা পাওয়ার পর কিছুদিন খুব অসুবিধা হয়েছিল। এই যে চাকরিটা সে পেয়েছিল তার আগে বহু জায়গায় সে ইন্টারভিউ দিয়েছিল, তখন সবে সে পাশ করে বেরিয়েছে। পাশ করে বেরিয়ে সে তখন ইন্টারভিউ দিচ্ছে, প্রত্যেক জায়গায় ইন্টারভিউ ক্র্যাক করে লাস্ট ফাইনাল যখন সিলেকশনের টাইম আসে সে সময় সে রিজেক্ট হয়ে যায়, কিন্তু কোনো কারণ তাকে দেখানো হয় না। সে সময় সে খুবই হতাশ হয়ে পড়েছিল। তখন ঠাকুরবাড়িতে গিয়ে তখন শ্রী বাবাই দাদাকে নিবেদন করেছিল তার এই অসহায় অবস্থার কথা। তখন বাবাই দাদা তাকে বলেছিলেন, সেই সময় আর একটা ইন্টারভিউ, এখন যে কোম্পানির কথা আমি বলছি সেই কোম্পানিতে ইন্টারভিউ
মানে একটা সুযোগ এসেছিল। সেই ইন্টারভিউ দেওয়ার আগেই দেওঘরে যাওয়া হয়েছিল। সেই সময় শ্রী বাবাই দাদাকে সে নিবেদন করে। তখন তাকে বাবাই দাদা বলেছিলেন যে এবার যখন ইন্টারভিউ দিতে যাবি তখন তুই ইন্টারভিউ দিতে যাবি না, ঘুরতে যাবি। যেমন মানুষ ঘুরতে যায় ঠিক সেইভাবে তুই সেখানে ঘুরতে যাবি। তারপরেই একজন বিশিষ্ট একজনকে ডেকে বললেন ওকে ভালো করে বুঝিয়ে দিন। তখন তিনি আমার ছেলেকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, বাবাই দাদা কি বলল মন দিয়ে শুনেছ? তখন তার উত্তরে আমার ছেলে বলেছিল, হ্যাঁ শুনেছি। বলে কী বললো? বলে এবার যখন ইন্টারভিউ দিতে যাব যেন আমি ইন্টারভিউ দিতে না যাই, আমি ঘুরতে যাই। বলে হ্যাঁ, এবার যখন ইন্টারভিউ দিতে যাবে তুমি খুব হালকাভাবে যাবে, যেন তুমি সেখানে ঘুরতে যাচ্ছ, ইন্টারভিউ দিতে যাচ্ছ এরকমভাবে যাবে না। তো যাই হোক, এরকমই তাকে বলার পর আমরা যখন সেখান থেকে চলে এসেছিলাম, তারপরে যেদিন ইন্টারভিউ ডেট ছিল সেদিন গেছিল সেখানে। সেই ইন্টারভিউতে গিয়েই সেদিনই সেই ইন্টারভিউতে সিলেক্ট হয় এবং সেখানে সে চাকরি পায়। সেই চাকরিটা পাওয়ার পর খুব অসুবিধা হয়েছিল। চাকরিতে টিকে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল, প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছিল। কেউ কোঅপারেট করতো না, একা একা বসে থাকতো। কাজ না বুঝতে পারলে কেউ এগিয়ে এসে কাজ বুঝতে সাহায্য করতো না। ভুল না হলেও বলতো ভুল হয়েছে, আর সামান্য ভুল হলে বড় করে দেখাতো। কাজ যাতে না বুঝতে পারে, না করতে পারে, তার জন্য পুরনো কর্মীরা সবসময় সচেষ্ট থাকতো। সারা দিন কাজ করেও নিজের যোগ্যতা প্রমাণিত হতো না। আর যারা কিছু করতো না, শুধু ম্যানেজারের ঘরে বসে থাকতো, ফাইফরমাস খাটতো, তারা হাইলাইট হতো। এমন অবস্থায় মানসিক বিপর্যস্ত হয়ে ঠাকুরবাড়ি ছুটে এসেছিল বাবাই দাদার কাছে। চাকরির জায়গায় যেমন কলেজ হোস্টেলে র্যাগিং হয়, চাকরির জায়গায় নতুনের উপর এরকম হয়। তো বাবাই দাদার কাছে ছুটে এসে নিবেদন করেছিল সমস্যার কথা। বাবাই দাদা তখন ছেলেকে বলেছিলেন, যারা কাজ করে, যারা কাজে যোগ্য, তাদের ম্যানেজারের দয়ার দরকার হয় না, ফেভার তাদের দরকার হয় যারা অযোগ্য ও অদক্ষ, যারা কাজে ফাঁকি দেয়। তোমাকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ তুমি মন দিয়ে করে যাও, অন্য কোনো দিকে মন দিতে যেও না। তোমার কাজ শুধু তোমার মন দিয়ে কাজ করা, এটাই তোমার কাজ। আর সকলের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলো। তারপর থেকে বাবাইদার নির্দেশ মতো শুধু কাজের দিকেই মন দিয়েছে ছেলে। আর তার পুরস্কার স্বরূপ বাবাই দাদার আশীর্বাদেই পরবর্তী 6 মাসের মধ্যে এমপ্লয়ি অব দ্য ইয়ার নির্বাচিত হয় এবং 5,000 টাকা পুরস্কৃত হয়। পরে কাজের ফলস্বরূপ উন্নতিও হয়। পরবর্তী সময়ে সেই কথা বাবাই দাদাকে নিবেদন করে এবং পুরস্কৃত অর্থ ঠাকুর প্রণামী হিসাবে ফিলান্থ্রপি অফিসে জমা দেয়। বাবাই দাদা খুব খুশি হন। ছেলে সমস্ত কথা মন দিয়ে শোনার পর অবিন্দা ছেলেকে জিজ্ঞেস করেন, তাহলে কর্মস্থল পরিবর্তন করার দরকার কি? শোন, এখন পকেটে যা ঢুকছে তাতে কি ভালো লাগছে না? ওখানে নতুন জায়গায় জয়েন করার কিছুদিন পরে লাথি মেরে বের করে দিলে ভালো হবে? একুল ওকুল দুকুল যাবে নাকি? আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। কি বলছে? এই
বাচ্চা ছোট 16 বছরের ছেলেটি। তারপর আবার শুনলাম বলছেন, শোন, এখন যেখানে কাজ করছিস বা যেখানে যেতে মন চাইছে তা যেখানেই থাক বা জানা কেন, কোম্পানির সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয় যাতে পরে কোনো অসুবিধা না হয়। যদি যেতে হয় তাহলে কোম্পানিকে বলে যাওয়া উচিত। আর এক্ষেত্রে ওই কোম্পানিকে, যে কোম্পানি তোকে অফার দিয়েছে তাকে বলা উচিত, এখন আমি যেতে না পারলেও ভবিষ্যতে আমি যোগাযোগ করব। একটু পরে বললেন, শোন, এখন এখানেই মন দিয়ে কাজ কর, ঠিক আছে? তারপরে প্রায় একই রকম এক ঘটনার কথা তুলে ধরে বললেন, আমার এক পরিচিত মাইক্রোসফটে কাজ করে। গুগল আরও বেশি টাকার অফার দিয়ে তাকে তাদের কোম্পানিতে জয়েন করতে বলে। তখন মাইক্রোসফট কোম্পানির ম্যানেজমেন্টকে সে কথা জানায়। মাইক্রোসফট তাকে আরও বেশি টাকা দেবে বলে জানায়। তখন সেই কথা সে গুগলকে বলে এবং স্বাভাবিকভাবেই বর্তমানে যা পাচ্ছে তার বেশি দাবি করে। গুগল তখন তাকে পরবর্তী সময়ের জন্য ভেবে দেখবে বলে জানায়। এক্ষেত্রে সে উভয়ের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখে। তুইও ঠিক এমনিভাবেই এখন যেখানে কাজ করছিস এবং যেখান থেকে অফার এসেছে, দুই জায়গাতেই তুই সুসম্পর্ক বজায় রাখবি। আর এখন তুই যা পাচ্ছিস তাই নিয়ে আনন্দের সঙ্গে এখানেই কাজ কর, সময় মতো সব হবে, ঠিক আছে? এই কথা শুনে ছেলে আমার খুশি হয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। আমি বিস্ময়ে হতবাক হয়ে শুধু চেয়েছিলাম অবিন্দার মুখের দিকে। কিংকর্ত বিমূঢ় আমি ছেলে মেয়েকে নিয়ে তাকে প্রণাম জানিয়ে ফিরে যাবার জন্য প্রস্তুত হলাম। আমাদের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অবিন্দাদার বয়সী একজনকে আসতে দেখলাম। তারপরে অবিন্দা তাকে বাইকে বসিয়ে আমাদের সামনে দিয়ে মিষ্টি হাসি হেসে আসি বলে কৃত্রিম পাহাড়ি ঝর্ণার পাশ দিয়ে দ্রুত বেগে চলে গেলেন। আমরা তিনজনে হাঁটতে লাগলাম। বাবাই দাদা যেখানে বসেন দর্শন দেন সেদিকে উদ্দেশ্যে, কারণ ওইখানে আমার স্ত্রী গেছে খোঁজ নিতে। একটু এগোতেই সামনে দিয়ে আমার স্ত্রীকে আসতে দেখলাম। সামনে আসতেই সে বলল, না বাবাই দাদা আজ বসেননি, আগামী কয়েকদিন বসবেন না। আবার একটা জোর চমকের ধাক্কা খেলাম। মনে মনে ভাবলাম, ঠাকুর তুমি এত এত দয়াময়। ছেলে মেয়ে তাদের মাকে অবিন্দাদার সঙ্গে দেখা হওয়া ও কথা বলার ঘটনাটা বলবার জন্য হামলে পড়ল। আর আমার মনের মধ্যে তখন পথ চলতে চলতে জেগে উঠল অনেক প্রশ্ন। এমনও হয়? কে তুমি? কে তুমি? ছেলে মেয়ে সে কি আনন্দ! যাক, আশা বৃথা হয়নি। দয়াল ঠাকুর প্রার্থনা শুনেছেন। একটা দুশ্চিন্তা ও অস্বস্তির চাপ মাথা থেকে নেবে গেল দুজনের। মনে পড়ে গেল দয়াল ঠাকুর প্রায় বলতেন, আজও লীলা করে গৌরচাঁদ রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আজ আরও একবার প্রমাণ হলো এই বাণীর সত্যতা। প্রমাণ হলো সৎসঙ্গে আচার্যদেবের লীলা। ভেসে উঠল আচার্য পরম্পরার প্রথার মধ্যে দিয়ে পিতাপুত্রের আগাম লীলার জ্বলন্ত ইতিহাস ও ভবিষ্যতের সংকেত। ছেলেমেয়ের আনন্দে আমারও আনন্দ হতে লাগলো। সারাক্ষণ কে যেন মনের মধ্যে এসে বলে যেতে লাগলো, আচার্যদেব শ্রী দাদা আছেন দেওঘরে, কিন্তু বর্তমানে যাকে নিবেদন করা হয় সেই শ্রী বাবাই দাদা তিনি নেই এখন দেওঘরে, তিনি কলকাতায়। অথচ সমাধান দিলেন 16 বছরে একটি অত্যাশ্চর্য ছেলে যাকে সৎসঙ্গীরা অবিন্দাদা বলে ডাকেন। কেন এমন হয়? শ্রী দাদা তখন তিনি আজকের মতো দর্শন দিতেন না, নিবেদন তার কাছে করা হতো না। পাশ দিয়ে হেঁটে গেলেও অবিন্দাদা পাশ দিয়ে হেঁটে গেলেও এখন যেরকম দর্শন দেন, আমি শ্রী অবিন্দাদার কথাই বলছিলাম, শ্রী দাদা না, শ্রী অবিন্দাদা তখন আজকে যেরকম দর্শন দেন তখন তিনি সেরকম দর্শন দিতেন না। পাশ দিয়ে হেঁটে গেলেও কেউ হামলে পড়তো না।
কেন তিনি কুয়াশা ঢাকা অত ভোরে বাইক চালিয়ে ঠিক আমাদের সামনে এলেন, আর আশেপাশে কেন কেউ ছিল না সেখানে অত ভোরে? আর কেনই বা কথা শেষ করেই এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেলেন আবার যে পথ দিয়ে এসেছিলেন সেই পথ ধরে? কে উত্তর দেবে? আর কেই বা উত্তর দেবে যে স্বপ্ন ভাই বোন আগের দিন একই সঙ্গে দেখেছেন, সেই স্বপ্নে দেখা শ্রী বাবাই দাদার সঙ্গে কথা বলার সময় তিনি যা যা বলেছিলেন ছেলেকে ও মেয়েকে, ঠিক একই কথা কি করে সকাল হতে না হতেই মিলে গেল শ্রী অবিন দাদার কথার সঙ্গে? অবাক লাগে, কথা হারিয়ে যায়, বোবা ধরার মতো অবস্থা হয়। যাই হোক, পরবর্তীতে যা হয়েছিল সেটা বলে এই ভিডিও শেষ করব। মেয়ের নতুন কাজের জায়গায় সব কিছু মেয়ের ফেভারে ছিল, ছেলেও তার পুরনো জায়গায় রয়ে গেল এবং সেখানেই ধীরে ধীরে নিজের পায়ের তলার জমি শক্ত হতে লাগলো, অনেক উন্নতি হতে লাগলো। আজও 2024 সালে এই ভিডিও করা পর্যন্ত সে ওই কোম্পানিতে আছে। অবিন দাদার কথা মতো এখানেই তো সব হবে, বাস্তবায়িত হওয়ার মধ্যে দিয়ে সে আজ সেখানেই প্রতিষ্ঠিত। এই কোম্পানিতেই ছেলে আমার আজ প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত। কিন্তু সবচেয়ে যেটা আশ্চর্যের, যে কোম্পানিতে যাওয়ার ব্যাপারে অবিন দাদা নিষেধ করেছিলেন, যে কোম্পানি থেকে অফার এসেছিল ছেলের কাছে ছেলেকে, সেই কোম্পানিতে যে প্রজেক্টের জন্য ছেলেকে চাকরি অফার করা হয়েছিল, সেই প্রজেক্ট ঠিক 6 মাস পর কলকাতা থেকে ব্যাঙ্গালোরে চলে যায়। ফলে যারা ব্যাঙ্গালোরে যাবার জন্য রাজি তারা যেতে পারে, আর যারা যাবে না বা যেতে পারবে না তাদের জন্য কলকাতায় কোনো জায়গা নেই। অতএব পশ্চাৎ দেশে পদাঘাত। ছেলের ক্ষেত্রে যা হয়ে দাঁড়াতো সাপের ছুঁচো গেলার মতো অবস্থা। মনে পড়ে গেল সেদিনের ভোরবেলার কথা, যেটা অবিন দাদা আগেই জানত। কেমন করে তা সম্ভব? ভাগ্যিস সেদিন ছেলে মেয়ে দৌড়ে চলে গিয়েছিল ঠাকুর বাড়ি, নতুন চাকরিতে জয়েন করবে কিনা তার অনুমতি ও আশীর্বাদ নিতে। ভাগ্যিস সেদিন ওই প্রচণ্ড কুয়াশা ঢাকা শীতের ভোরে বর্তমান আচার্যদেব সেদিন আশ্রমে নেই জেনেও অজানা এক টানে আমরা স্বামী স্ত্রী পুত্রকন্যা সহ 4 জনে হেঁটে চলেছিলাম নাম করতে করতে, আর মনে মনে বলছিলাম, হে দয়াল, তুমি দয়া করো, বাবাই দাদা নেই, দয়া করে তুমি অবিন দাদার সঙ্গে দেখা করিয়ে দাও। কোথায় জানি ঠাকুরের কোন গ্রন্থে পড়েছিলাম, বিশ্বাস আর আকুল প্রার্থনা সব অসম্ভবকে সম্ভব করে তোলে। সেদিন দয়াল অবিন দাদার মধ্যে দিয়ে ওই অতি প্রত্যুষে এসে দেখা দিয়ে সমস্যা সমাধান করে দিয়ে গেলেন। ভাগ্যিস অবিন দাদার আদেশ মতো ছেলে পুরনো কোম্পানির চাকরি ছেড়ে নতুন কোম্পানির লোভনীয় অফার গ্রহণ করেনি। অবিন দাদার নির্দেশ আদেশ উপেক্ষা করে যদি সেদিন ওই অফার গ্রহণ করত, তাহলে হয় ছেলেকে চাকরি বাঁচাতে বাংলা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, পরিবারের সবাইকে ছেড়ে চলে যেতে হতো অন্য রাজ্যে, নতুবা চাকরি ছেড়ে বসে থাকতে হতো ঘরে। দয়াল সেদিন পূজনীয় শ্রী অবিন দাদার আচরণের মধ্যে দিয়ে দয়া করে বাঁচিয়ে দিলেন, রক্ষা করলেন পুত্রের বর্তমান চাকরি ও পিতামাতার সঙ্গে পুত্রের বিচ্ছেদ। কে শ্রী অবিন দাদা? শ্রী অবিন দাদা কি অন্তর্যামী? জানি না আমি, তবে একটা কথা বলে যায়, যদিও অলৌকিকতা বলে কিছু নেই, যতদিন না তুমি ঘটনার কার্যকারণ জানতে পারছো ততদিন তোমার কাছে অলৌকিক, আর যে মুহূর্তে তুমি ঘটনার কার্যকারণ জানতে পারছো তখনই তা হয়ে যাচ্ছে লৌকিক। এ কথা ঠাকুরের কাছ থেকে জানতে পেরেছি। যখনই জানাটা হাতের মুঠোয় এসে যাচ্ছে তখনই সেটা হয়ে যাচ্ছে বাস্তব, আর যতক্ষণ জানতে পারছো না ততক্ষণ তা অলৌকিক, অবাস্তব বা কাকতালীয়। কিন্তু এছাড়া এমন এমন ঘটনা আজও ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। আমার দয়াল ঠাকুরের কয়েকটা পছন্দের কোটেশন আছে যা তিনি প্রায়ই বলতেন। তার মধ্যে একটা শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের অংশ। প্রায় রহস্য করে ঠাকুর বলতেন, দেয়ার আর মোর থিংস ইন
heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. যার অর্থ স্বর্গ পৃথিবীর মাঝখানে আরও বহু জিনিস আছে হোরাসিও, যা তোমার দর্শনের পাল্লার বাইরে ও স্বপ্নের অতীত। আজও আমার ভোরের কথাটা মনে পড়লে, আর মনেও পড়ে সব সময়, কেমন জানি রহস্যময় এক জগতে চলে যায় শরীর মন। এই জোর করে কাউকে বিশ্বাস করানো যায় না। কুয়াশা ঢাকা সেই শীতের ভোর, চারদিক আবছা আলো আঁধারে ঢাকা প্রকৃতি, মাথার উপরে বেশ ঝরে পড়ছে ঝিরঝিরিয়ে কুয়াশা, চোখে মুখে এসে লাগছে কুয়াশার সেই হালকা জলের ছিটা। এক হাত দূরের জিনিস দেখা যাচ্ছে না, চারপাশটা ফাঁকা নিস্তব্ধ, আর কেনই বা কেউ নেই তাও জানি না। আমরা পরিবারের 4 জন সেই ফাঁকা রাস্তা দিয়ে উদ্ভ্রান্তের মতো হেঁটে চলেছি। আগে আগে হেঁটে চলেছি আমার স্ত্রী, আস্তে আস্তে অনেক দূর সে চলে গেল, কিন্তু আমরা পিছনে হেঁটে চলেছি ধীরে ধীরে 3 জন। কেন চলেছি, কী জন্য চলেছি, কার জন্যে চলেছি, এ অতি প্রত্যুষে শ্রোতা বিশ্বাস করুন আমরা কেউ জানি না। কেমন একটা ঘোরের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, মনে হচ্ছিল কে যেন টেনে নিয়ে যাচ্ছে আমাদের ওই ঠাকুরের সুইমিং পুলের দিকে। আর তারপরেই ওই অতি প্রত্যুষে আলো আধার পরিবেশে ঘটেছিল ঘটনাটা। হঠাৎ কুয়াশার ঘন আচ্ছন্ন ভেদ করে সামনে এসে হাজির হয়েছিল সেই বিশাল এনফিল্ড বাইক, আর বাইকের ওপর সওয়ারি। একে কি বলবো শ্রোতা বন্ধুরা, আমি জানি না একে কি বলবো। বিশ্বাস করা না করা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা সেদিন দয়াল ঠাকুরের দয়ায় সাক্ষাৎ প্রমাণ পেয়েছিলাম ঠাকুরের প্রায় সময় সেই রহস্য করে বলা শেক্সপিয়ারের সেই হ্যামলেট নাটকের অংশ, যেটা আমি একটু আগে বললাম, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাসিও, দ্যান আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি। যার অর্থ, আবার বলছি, স্বর্গ পৃথিবীর মাঝখানে আরও বহু জিনিস আছে হোরাসিও, যা তোমার দর্শনের ও পাল্লার বাইরে ও স্বপ্নের অতীত, যা আজও আমাদের রোমাঞ্চিত করে। যখনই মনে সন্দেহ অবিশ্বাস মুহূর্তের জন্য বিন্দুমাত্র হানা দেয়, তখনই যেন মনে হয় দয়াল মিষ্টি হাসি হেসে রহস্য করে বলছেন তার প্রিয় কোটেশনটা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু।